যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের বিজ্ঞান বিষয়ক একটা আলোচনা, সেটা হচ্ছে কোষ বিভাজন। আমাদের বিজ্ঞানের কোষ বিভাজনের অধ্যায়টা। এখন আসো, এই কোষ বিভাজন একটি আবিষ্কার করে, তাই না? এবং কত সালে এটা আবিষ্কৃত হয় বা এটা কিভাবে, এটা শুরু সৃষ্টি একটু জানি। কোষ বিভাজনটা ওয়াল্টার ফ্লেমিং নামে এক ব্যক্তি বিজ্ঞানী তিনি আবিষ্কার করেন 1882 সালে। কত সালে? 1882 সালে। নাম কি ছিল? ওয়াল্টার ফ্লেমিং। এখন এই কোষ বিভাজন মূলত মানব শরীরে বা মানব দেহে যেটা হয় সেটা হলো দুটো টাইপের হয়। একটা হলো মাইটোসিস, একটা হলো মিয়োসিস। এখন এই মাইটোসিস এবং মিয়োসিস হয় আমাদের কোথায়? মানব শরীরে। আরেকটা কোষ বিভাজন আছে, সেটা হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এককোষী প্রাণীর দেহে, যেগুলো হয়েছে কোনো নিয়ম মাফিক ছাড়াই হয়ে থাকে। এখন আমরা আসি প্রথম থেকে, যে কোষ বিভাজন মূলত কয় প্রকার। মূলত কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কি কি? প্রথমে যদি বলি অ্যামাইটোসিস, দ্বিতীয় হলো মাইটোসিস, আর তিন হলো মিয়োসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা এইটা মূলত কোনো নিয়ম আর কোনো বাধা কোনো কিছু মানে না। এটা একবারে কোনো প্রক্রিয়া ছাড়াই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোম সরাসরি যখন অন্য একটা কোষের মানে সৃষ্টি করে, মাতৃকোষ থেকে একটা কোষের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আমরা মাতৃকোষ বলতে সেই কোষটাই বুঝাইতে আছি যে কোষটা থেকে নতুন কোষের সৃষ্টি হয়, সেই যে কোষটা থেকে সৃষ্টি হবে সেটি মূলত মাতৃকোষ। আর যেটা নতুন সৃষ্টি হবে সেই কোষটাকে আমরা বলি অপত্য কোষ অথবা ডটার সেল বা কন্যা কোষ, তাই না? এই দুইটার নামে আমরা ডাইকে থাকি। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনে এই যে আমাদের কোষ বিভাজনটা হইতে আছে, একটা থেকে দুইটা হোক বা দুইটা থেকে চারটা হোক, যে কয়টাই হোক, এই বিভাজনটা হইতেছে কোনো নিয়ম ছাড়াই, মানে কোনো নিয়ম মানবে না। এর সরাসরি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম একটা থেকে আরেকটা হুবহু ওজন কইরা বিভাজিত হয়ে যাবে। কোনো এই প্রক্রিয়া বা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এই হলো অ্যামাইটোসিস, যা এককোষী প্রাণীদের যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রাণীদের পাওয়া যেতে পারে। এরপর আছে মাইটোসিস। মাইটোসিসটা মূলত আমাদের দেহকোষে ঘটে। এখন দেহকোষটা কোথায় ঘটে? যদি আমরা বলি যে মনে করেন আমরা জন্মের পর মায়ের পেট থেকে বের হওয়ার পরে সোজা কথা যখন আমরা পৃথিবীতে আসি, যখন এই প্রকৃতিতে আসি, তখন থেকে যে আমাদের বিভাজনটা হয়, অর্থাৎ ভ্রূণ কোষ থেকে বের হওয়ার পরে যে বিভাজনটা আমাদের শরীরে শুরু হয় দৈহিক বৃদ্ধির জন্য, সেই বিভাজনটাকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? এই যে মাতৃকোষ, যে কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হবে, অর্থাৎ যে কোষটা আমাদের মূল কোষ, সেই মাতৃকোষ থেকে যে নতুন দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়, সেটা হুবহু মাতৃকোষের গুণ সম্পন্ন হয়। মাতৃকোষে যদি নিউক্লিয়াস যে গুণ সম্পন্ন থাকবে, আমাদের সৃষ্ট নতুন ডটার কোষ বা আমাদের অপত্য কোষে সেম গুণাগুণ থাকবে। যদি মাতৃকোষের গুণাগুণ এবং অপত্য কোষের গুণাগুণ সমান থাকে এবং মাতৃকোষের যে বৈশিষ্ট্য, সমস্ত বৈশিষ্ট্য যদি আমাদের ডটার সেল পায়, সেই সমস্ত বিভাজনকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। মাইটোসিস কোষ বিভাজনের আসলে গুরুত্বটা কি? মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে আমাদের দৈহিক বৃদ্ধি, দৈহিক কাঠামো স্ট্রাকচার ঠিক রাখা। যেমন যদি মনে করি আমাদের শরীরে কোনো অংশ ক্ষত হয় বা কাটা ছিঁড়া যায়, কাটা ছিঁড়া হয়, তখন সেই শরীরের সমস্ত অংশগুলো, সেই ক্ষত অংশগুলো ভরাট করার জন্য বা সেই ক্ষত স্থানে যখন আমাদের আবার পূরণ করার জন্য আমাদের কি হয়? পুনরায় আবার কোষ বিভাজনের প্রয়োজন হয়। সেই বিভাজনগুলো আমাদের এই মাইটোসিস করে থাকে, তাই না? এরপরে শরীরের যে কাঠামো বা দৈহিক যে আমরা দিন দিন কি হইতেছি, আস্তে আস্তে কি গ্রোথ হইতেছে না, আমাদের বৃদ্ধি হইতেছে না। তো যেহেতু আমাদের বৃদ্ধি হইতেছে, সেই বৃদ্ধি হওয়ার জন্য মাইটোসিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
এখন আমাদের এই মাইটোসিসের আবার পর্যায় আছে, মানে এইটা যে বিভাজিত হবে, এই কোষ বিভাজনটা যে হবে মাইটোসিস কোষ বিভাজন, এইটার আবার পর্যায় আছে। এর পর্যায় হলো 5টা। এই পর্যায় কয়টা? 5টা। মানে এই মাইটোসিসের কোষ বিভাজনটা হইতেছে একটা মাতৃকোষ থেকে নতুন আরেকটা কোষ যে সৃষ্টি হইতে আছে, এই অপত্য কোষ সৃষ্টি বা ডটার সেল সৃষ্টির যে প্রক্রিয়াটা, এইটা ঘটে 5টা ধাপে। কয়টা ধাপে ঘটে? 5টা ধাপে ঘটে। এখন এই 5টা ধাপ আসলে কি কি আমরা যদি বলি, প্রথম ধাপ হলো প্রোফেজ। আচ্ছা, দ্বিতীয় ধাপ, আচ্ছা আমি একটু এখানে দেখি, এটা 5টা ধাপ, একটু বুঝে নিই। 5টা ধাপ, এই 5টা ধাপ হলো একে প্রোফেজ, দুইয়ে, এখন প্রোফেজ ধাপ, এরপরে একটা আছে প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজটাকে নতুন বইতে আমাদের এটাকে লাস্টের ধাপে নিয়ে একটু মডিফাই করছে। এখানে আমি একটু লিখে নিই, তারপরে আমি এটাকে বলতে আসি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, সর্বশেষ পর্যায় হলো কি? টেলোফেজ। আমাদের টেলোফেজ পর্যায়। এখন এই যে আমাদের 6 নাম্বার আমরা বলছি কি 5টা, এখন আমাদের নতুন বইতে বা নতুন কারিকুলামে আমাদের এই পুরো মেটাফেজটা, এটা হাইট, এইটার বৈশিষ্ট্যকে আমাদেরকে মডিফাই কইরা একসাথে ইনক্লুড করছে মেটাফেজে। কিসে ইনক্লুড করছে? মেটাফেজে। তাইলে আমরা মেটাফেজ হলো 2 নম্বরে, অ্যানাফেজ 3 নম্বরে, টেলোফেজ 4 নম্বরে, আর হইলো লাস্টের একটা পর্যায়, সেটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, এই হলো আমাদের 5টা পর্যায়। এই হলো আমাদের কয়টা পর্যায়? 5টা পর্যায়। এখন আসো প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে আমাদের কি হয়? প্রোফেজ ধাপে যে কোষ বিভাজনের, অর্থাৎ মাইটোসিস, এই যে 5টা ধাপ, এটা কার? আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের। তাই যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের আমাদের 5টা ধাপ, সেক্ষেত্রে যখন ফার্স্ট মানে প্রথম ধাপ প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপে আমাদের কি হয়? প্রত্যেকটা কোষের বিভাজনের আগ মুহূর্তে কোষের একটা কি, মনে করো তুমি কোথাও যাইতে আসো বা কোনো কাজ করতে আসো, তার পূর্ব প্রস্তুতি, প্রোফেজ ধাপে সেই যে প্রস্তুতিটা সেটা হয় কিরকম? নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো খাটো এবং মোটা হইতে শুরু করে। নিউক্লিয়াসের ভিতর আমাদের কি কি থাকে? এরকম ক্রোমোজোম থাকে না, পেছানো পেছানো এরকম ক্রোমোজোম থাকে না? এই ক্রোমোজোমগুলো কি হয়, মানে কোষের ভিতর যে আমাদের ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কি পেছানো থাকে, সেগুলো কি হয়? খাটো এবং মোটা হইতে শুরু করে। এই গেল প্রোফেজ ধাপে। এরপরে এখানে আরো কিছু জিনিস হয়। আমাদের এখান থেকে ছোট ছোট স্পিন্ডল যন্ত্র থাকে। এই কোষের 2 মেরুতে 2টা স্পিন্ডল যন্ত্র থাকে। এই যন্ত্রগুলা আস্তে আস্তে সৃষ্টি হওয়া শুরু করে। এর পরবর্তী যে ধাপ মেটাফেজ ধাপ, এই মেটাফেজ ধাপে আমাদের এই যে স্পিন্ডল যন্ত্রের সাথে তৈরি হয় স্পিন্ডল তন্তু, এবং সেটা 2টা মেরুর সাথে কানেক্টেড অবস্থায় থাকে। এবং এই মেটাফেজ ধাপে কোষের ভিতর যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা আস্তে আস্তে হাইড হইতে শুরু করে, মানে হাইড্রোলোসিস, মানে কি অদৃশ্য হয়ে যায়। তো নিউক্লিয়াসটা অদৃশ্য হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। এবং এখানে এই যে ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হইতেছিল, এই ক্রোমোজোমগুলো এই যে আমাদের স্পিন্ডল তন্তু আছে, এই স্পিন্ডল তন্তু দুদিকে মেরু করে অবস্থান করে, যাতে ওই যে সংযুক্ত অবস্থায় ছিল ক্রোমোজোমগুলো যাতে দুই পাশে সরে আসে, দুই প্রান্ত অবস্থান নিতে পারে, সেই রকম একটা পর্যায় করে আমাদের ওই ক্রোমোজোমগুলো অবস্থান করে। এবং কোষের ভিতর আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা 2 মেরু থেকে 2 পাশ থেকে স্পিন্ডল তন্তুর মাধ্যমে ক্রোমোজোমগুলোকে আকর্ষিত করে, আর নিউক্লিয়াসটা হাইড হয়। অ্যানাফেজ ধাপে
ওই যে মোটা এবং খাটো ক্রোমোজোমগুলো, সেই মোটা এবং খাটো ক্রোমোজোমগুলো কি হয়, দুই প্রান্ত থেকে দুইটি স্পিন্ডল যন্ত্রের দিকে আস্তে আস্তে সরে যেতে থাকে। কি হয়, দুই প্রান্ত দিয়ে আস্তে আস্তে দুই পাশে সরে যেতে থাকে। এই অ্যানাফেজ ধাপে সেইটা হয়। এবং টেলোফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপে আবার ওই যে নিউক্লিয়াস সাইড হয়েছিল মেটাফেজ ধাপে, ওইটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে যে কোষের ভিতর। এবং সেই টেলোফেজ ধাপে আরেকটা জিনিস হয়, আমরা একটু আইকে দেখি কি হয় টেলোফেজ ধাপে। টেলোফেজ ধাপে আমাদের এইরকম একটা কানেকশন অবস্থায় থাকে কোষের ভিতর। এই দুইটা নিউক্লিয়াস কোষের মধ্যে স্পষ্ট হয়ে আবার দৃশ্যমান হয়। এবং ক্রোমোজোমগুলো এই যে দুই পাশে স্পিন্ডল যন্ত্র ছিল, আমাদের যন্ত্রগুলো ছিল, এর যে স্পিন্ডল তন্তুগুলো অবস্থান করছিল, এইগুলোর ভিতর ক্রোমোজোমগুলো দুই মেরুমুখী হইয়া দুই পাশে সরে যেতে থাকে, তাই না? এই দুই কেন্দ্রের দিকে যাইতে থাকে দুই পাশ থেকে। এবং এই ক্রোমোজোমগুলো যখন যাইতে থাকে দুই পাশে, তখন এই নিউক্লিয়াস দুইটা দৃশ্যমান হয়ে দাঁড়ায়। এখন আসো, এই হলো আমাদের টেলোফেজ ধাপ, যেখানে দুইটা কোষের মানে ওই সৃষ্ট নতুন কোষের, মাতৃকোষ থেকে সৃষ্ট নতুন কোষের সমস্ত গুণাগুণ ভিতরে বিদ্যমান থাকে। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপরে তোমার নিউক্লিয়াস, ক্রোমোজোম সবগুলো আগের মতো হয়ে যায়। মানে ওই কোষে যা থাকে ওই বৈশিষ্ট্যগুলো সবগুলোই পাইয়া যায়। এখন আসো সাইটোকাইনেসিস। এই পর্যায়টা কি হয়, এই যে কোষের অংশ এটা মানে ছিন্ন হয়ে যায়। এবং এই ক্রোমোজোমগুলো ওই যে প্রথম অবস্থায় যে পেশাল অবস্থায় ছিল, ওই খাটো মোটা হইতে শুরু করছিল কখন থেকে, আমাদের প্রোফেজ ধাপ থেকে। যেটা এখন প্রোফেজ ধাপের আগে একটা ধাপ আছে, সেটা হচ্ছে ইন্টারফেজ ধাপ, যেটা আমাদের প্লেন অবস্থায় থাকে কোষগুলো। সেটাকে হচ্ছে মানে রেডি হয়, সুন্দর কথা, আমি কোনো কাজ করব, কাজ করার পরে আমার পুরো প্রস্তুতি নেওয়া দরকার। সেই ইন্টারফেজ ধাপে যে কোষের যে বৈশিষ্ট্য বা কোষের যে আকৃতি বা কোষের যে ভিতরের যে কাঠামোগুলো যেরকম ছিল, সেই পূর্ব অবস্থায় ক্রোমোজোম নিউক্লিয়াস সমস্ত আবার ফিরে আসে। কোন পর্যায়ে? এই সাইটোকাইনেসিস পর্যায়ে। এইগুলো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের সংক্ষিপ্ত একটা আলোচনা। এরপরে আসি মিওসিস। মিওসিস কোষ বিভাজনকে আসলে এটাকে একটা নাম আছে, এটার নাম হলো হ্রাসমূলক কোষ বিভাজন। এইটা হ্রাসমূলক কোষ বিভাজন কেন আর এটা কোথায় হয়? আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন এককোষী জীবের প্রাণী দেহে ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন আমাদের দেহকোষে ঘটে, অর্থাৎ ভ্রূণ কোষ থেকে বের হওয়ার পরে। তার মানে মিওসিস কোষ বিভাজন ভ্রূণ কোষে ঘটে, অর্থাৎ যখন জাইগোট সৃষ্টি হয় সেই সময়, অর্থাৎ মায়ের পেটে যে একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, তখন সেই সময় যে কোষ বিভাজনটা ঘটে, তখন সেই কোষ বিভাজনটার নাম হচ্ছে মিওসিস। এখন এই মিওসিস কোষ বিভাজনটা কেন হ্রাসমূলক? কারণ কি, মনে করো মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ যদি টোয়াইস n সংখ্যক হয় এবং এ থেকে সৃষ্ট নতুন যে কোষ সৃষ্টি হবে তার সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হবে। দেখো এখানে টোয়াইস n সংখ্যক যদি থাকে কোনো কিছু, এখানে n সংখ্যক, এখানেও n সংখ্যক। তার মানে আমাদের মাতৃকোষ থেকে সৃষ্ট যে ডটার সেল বা অপত্য কোষ, এই দুইটা কোষের আমাদের বৈশিষ্ট্য বা ভিতরের যে কারিকুলাম বা যেটাই আমরা বলি যে সংখ্যক, সেটা কি মাতৃকোষের তুলনায় কি অর্ধেক না? যেহেতু মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে দাঁড়ায় এবং নিউক্লিয়াস এটা একবার বিভাজিত হয়, এই জন্য এই কোষ এই যে বিভাজন এইটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এবং এই মিওসিস কোষ বিভাজনটা ঘটে আমাদের ভ্রূণ কোষে যখন জাইগোট সৃষ্টি হয়, সেই সময় এই কোষ বিভাজনটা ঘটে। বুঝা গেছে? এইগুলো বেসিক আমাদের শরীরের কোষ বিভাজনের একটা সংক্ষিপ্ত একটা পার্ট, কোষ বিভাজনের সংক্ষিপ্ত একটা পার্ট। এগুলো আমরা বিস্তারিত প্রত্যেকটা ধাপে ধাপে আলোচনা করব। এবং এই আমাদের কোষ বিভাজনের একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত যে কথা, সেটা এখানে এই তিনটে বিষয় যদি আমরা ভালো বুঝি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস,
তাইলে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারবো এবং মাইটোসিসের 5টা পর্যায়ের সাথে আমরা শিখব। এগুলোর বিস্তারিত আমাদের আলোচনা আছে এবং আমরা প্রত্যেকটা এই ক্লাসের সমস্ত কিছু মাল্টিমিডিয়া দেখবো, প্র্যাকটিক্যাল, যেখানে এটা কিভাবে কাজ করে। কারণ এই সমস্ত জিনিস আমাদের থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালের উপর সবথেকে জোরদার বেশি হয়। কারণ কোষ বিভাজনের সময় আমাদের ক্রোমোজোমগুলা, এই যে আমি বলছি প্রোফেজ ধাপ থেকে যখন মেটাফেজ ধাপে আসে, মেটাফেজ থেকে যখন অ্যানাফেজে আসে, যে নিউক্লিয়াস অদৃশ্য হয়, ক্রোমোজোমগুলো পেঁচানো আকৃতিতে থাকে, সেইগুলো কিভাবে ক্রোমাটিড তন্তু মানে মোটা এবং খাটো হয়, সেইগুলো কিভাবে আবার এই স্পিন্ডল যন্ত্রের সাথে কিভাবে আবার দুই সাইডে যাইতে আছে, এই জিনিসগুলো যদি আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখি তাহলে আমাদের কি হবে, ওই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো যে আসলে ক্রোমোজোম কিভাবে বিভাজিত, মানে কোষ কিভাবে বিভাজিত হয়, ক্রোমোজোমগুলো কিভাবে খাটো মোটা হয় এবং এটা পুনরাবস্থায় কিভাবে ফিরে আসে। এরপরে এই যে নিউক্লিয়াস যে অদৃশ্যটা হইতে আছে কিভাবে অদৃশ্য হয় এবং এটা যে আবার পুনরায় দৃশ্যমান হইতে আছে, কোন ধাপে এসে দৃশ্যমান হয়, টেলোফেজ ধাপে দৃশ্যমান হয়, এর আকৃতি কেমন, এই নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়াস জেলি, নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, এই জিনিসগুলো কি, এগুলো কি কাজ করে এবং সাইটোপ্লাজম কি, কোষের ভিতর সাইটোপ্লাজম কি। আসলে এই কোষের ভিতরে এই সাইটোপ্লাজম নাম বারবার বলছি, আসলে সাইটোপ্লাজম হলো কি একটা জেলির ন্যায় পদার্থ, এরকম মনে করে দেখবা যদি আঁকা থাকে এরকম ভিতরে ফোঁটা ফোঁটা দেওয়া থাকে আর এখানে থাকে কেন্দ্রাণু, কেন্দ্রাণুটাকে বলা হয় নিউক্লিয়াস। কোষের যে কেন্দ্রে যেটা অণু থাকে সেটাই হচ্ছে কেন্দ্রাণু, যাকে নিউক্লিয়াস নামে আমরা চিনি। এবং এই সাইটোপ্লাজম থেকে বিভিন্ন ফোঁটা ফোঁটা দেখবা, এগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম এবং ভিতরে যে এই জিনিসগুলো এরকম পেঁচানো আকৃতিতে থাকে এইগুলো হচ্ছে আমাদের ক্রোমোজোম। বোঝা গেছে? এই ক্রোমোজোমগুলো পেঁচানো আকৃতিতে থাকে, কিন্তু যখন প্রোফেজ ধাপ আসে তখন মোটা, খাটো এবং সরু হয়ে দাঁড়ায়। বোঝা গেছে? এবং এগুলো কিভাবে হয় আর এই প্রত্যেকটা ধাপ কিভাবে অতিক্রম করে এগুলো আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব।